আমরা সবসময় কক্সবাজারে আসলে কিন্তু কক্সবাজারের ইনানি সুগন্ধ এবং কলাতলি সমুদ্রের বীচগুলোর উপরেই পড়ে থাকি। কিন্তু এছাড়া যে আরও সুন্দর সুন্দর জায়গা আছে আশেপাশে একটু দূরে গেলে, আমরা দূরে যেতে হবে দেখে হয়তো সেখানে যাই না, কিন্তু সেখানে কিন্তু আমাদের অবশ্যই যাওয়া উচিত, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো না। এই যে ফুটেজগুলো দেখছেন এগুলো সব ছিল আমার আগের ভিডিওতে, আর আজকে আমি দেখাবো হলো সুন্দর নতুন একটা জায়গা কিভাবে আমি গিয়েছি। এই ভিডিওগুলো আমার আগের ছিল, আগে গিয়েছিলাম একটি বাসার মধ্যে, বাসা আমাকে কীভাবে আপ্যায়ন করেছে সেইগুলো আমি ডিটেলস বলেছি। অ্যান্ড হলো গিয়েছিলাম হলো নতুন জেটিঘাটে, সেখানে কিভাবে গিয়েছি বা কি করেছি সবগুলো ছিল আগের ভিডিওতে। আর এই ভিডিওতে আমি একটা নতুন জায়গায় যাব, সেই ডিটেলসগুলো আমি ভিডিওর সাথে সাথেই বলে দিব। তো চলুন পুরো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা নতুন একটা জায়গায় গিয়েছিলাম। পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা হলো বেরিয়ে পড়েছি, কারণ দুপুরবেলা আমরা লাঞ্চ করে আবার সন্ধ্যার আগে আগে ব্যাক করতে হবে কক্সবাজারের বিচের দিকে। তাই আমরা এখান থেকে সকাল সকাল লাঞ্চ করে বের হয়ে পড়লাম। আপনারা মহেশখালীর ঘাট থেকে কিন্তু 500 থেকে 800 টাকার মধ্যে একটা অটো বা রিক্সা ভাড়া করে 5টা স্পট ঘুরে ফেলতে পারেন, যেটার মধ্যে কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছি নতুন জেটিঘাট এবং একটা বিচ আছে ঝাউবন বিচ, এবং লবণচাষ দেখাবে, বিভিন্ন মন্দির পাহাড় দেখাবে। ওইটা কিন্তু আপনারা 800 থেকে 1000 বা 500-র মধ্যে যে যেমন চায়, রিক্সার সাইজ অনুযায়ী বা অটোর সাইজ অনুযায়ী ওনারা চাবে বা ঘন্টা অনুযায়ী চাবে, আপনারা এইভাবে সারাদিনগুলো ঘুরে ফেলতে পারেন। ওইগুলো কিন্তু আমি দেখাইনি, পাহাড় শুধুমাত্র জেটিঘাট দেখিয়েছি, যেহেতু আমি আগেরবার পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। তো এবার আমরা যাব হলো নতুন একটি জায়গায়। জায়গাটির নাম হলো মাতারবাড়ি ডিপ সি টার্মিনাল, যেটা কিনা চট্টগ্রামের বন্দরের কর্তৃপক্ষে আছে এটা। আর এটা কিন্তু আপনারা 1000 টাকা একটা সিএনজি ভাড়া লাগবে, মানে কোনো অটো এখানে আসবে না, কারণ এখানে গাড়ি পাওয়া যায় না। আর অবশ্যই আপনাকে রিজার্ভে যেতে হবে, রিজার্ভ ছাড়া কোনো উপায় নেই। আর এবং 1000 টাকা দিয়ে যেতে হবে, এর কমে আপনারা পারবেন না। 1000 থেকে 1200 বা 1500 চাইতে পারে, একটু কাছে দূরে এই ভেদে আপনার যেখান থেকে আর সিএনজি নেবেন সেই অনুযায়ী দামটা আপনাদের থেকে চাবে। সেখান থেকে কিন্তু একটা সিএনজি আপনাদের রিজার্ভ করে নিতে হবে, রিজার্ভ করে চলে আসবেন এই মাতারবাড়ি ডিপসিতে। জায়গাটা এত সুন্দর, আপনাদের টাকাটা পুরো অর্থিত হবে। প্রথম ভেবেছিলাম যে যেখানে 800 টাকা আমার 5টা স্পট ঘুরে দেখায় অটো দিয়ে, সেখানে এত বেশি কেন চাবে একটা জায়গা ঘুরে দেখার জন্য। তারপরে বুঝলাম এটা জায়গাটা অনেক দূরে, প্রায় আমাদের 2 ঘন্টার মতো লাগছে, আসা যাওয়া 2 ঘন্টার মতো এরকম লেগে গেছে, মানে পুরো ঘুরতে মুড়তে আমাদের 3 ঘন্টার উপরে চলে গেছে ঘুরে দেখে আসা যাওয়া সহ। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই সাইডটা যদি আপনারা ম্যাপে দেখেন, এই জায়গাগুলো কিন্তু ম্যাপের মধ্যে ছোট্ট ছোট্ট একটা দ্বীপ দ্বীপ দেখা যায়। জায়গাটা খুবই সুন্দর ছিল, মানে ছবির থেকে বাস্তবে এই যে পাশে যে গ্রামের জায়গাটা, ওইটা ছোট্ট ছোট্ট কিছু গ্রাম ছিল, যেখানে কিন্তু সমুদ্রের পানির মাঝখানে ছোট 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 ঘর, ছোট ছোট বালুর উপরে যে দ্বীপ হয়েছে সেটার উপরে একটা ঘর করছে। জায়গাটা এত সুন্দর ছিল দেখতে। দেখুন আমরা চলে এসেছি মাতারবাড়ি ডিপ সি। এই জায়গাটা গভীর এত বেশি আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা গভীর। এখানে কক্সবাজার বিচের মধ্যে যেখানে এরকম ঢাল আছে, এখানে কিন্তু কোনো ঢাল নেই, মানে এখান থেকে আপনি যদি পড়েন তাহলে শেষ, আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ কক্সবাজার বিচটা হলো আরও ভিতরের দিকে, আর এইটা হলো আরও অনেক সামনের দিকে, যে কারণে এটাকে ডিপ সি টার্মিনাল বলা হয়। এখন এইখানে যেখানে আমরা উঠছি, এখানে হলো বড় বড় জাহাজগুলো আসে কয়লা নিয়ে, আর সেই কয়লা দিয়ে কিন্তু এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। জায়গাটা হলো একটা বিদ্যুৎ কেন্দ্র আপনারা বলতে পারেন। এখানে কিন্তু অনেক অনেক শ্রমিকও কাজ করে। জায়গাটা কিন্তু সমুদ্রের মধ্যে হলেও আশেপাশে ওরা বিভিন্ন বিল্ডিং বা জাহাজ দিয়ে এই ভিতরে এই জায়গাটাকে ঘেরাও দিয়ে রেখেছে, যাতে জাহাজ সহজে এখানে এসে থাকতে পারে। এবং এখান থেকে কিন্তু কয়লা নেওয়া হয়। এবং এই যে আমরা যেখানে উঠছি এখন, এখানে কিন্তু শ্রমিকদেরও হলো জাহাজে করে ছোট ছোট শিপ বলা যায়, এটা কি বলে আমি বলতে পারবো না, স্পিড বোট টাইপের। একটু পরে আমরা দেখতে পারবো যে কিছু মানুষদের নেওয়ার জন্য এখানে এসেছিল ওরা। আর আমরা গিয়েছিলাম ঠিক দুপুরবেলা, এত পরিমাণে রোদ ছিল ওখানে। আপনারা কিন্তু বিকাল দিকে যাবেন। আর হলো দুপুরে যাওয়ার পরেও আমাদের এত বাতাস লাগছিল, যে কারণে রোদের তাপটা আমাদের গায়েও লাগছিল না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস ছিল। আর এই যেগুলো হলো জাহাজের বেঁধে রাখার জন্য বড় বড় শিকল বলতে পারেন, এগুলো একটা ভারী ছিল, এত মানে ধরার মতো না, পা দিয়ে ওটা নাড়ানো যায় না, এত পরিমাণ ভারী ছিল। এখানে এই পিছনে যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু কয়লার সেই কারখানা, যেখানে হলো বিদ্যুৎ উৎপন্ন করা হয় কয়লা এনে। দেখুন পাশাপাশি কিন্তু দুইটা জায়গা, এটাকে কি বললাম ঠিক বলতে পারবো না, নিচে লেখা ছিল এটার নামটা। অ্যান্ড এখানে আমরা ছোট্ট একটা কাঁকড়াও দেখছিলাম, যেহেতু এটা ডিপ একটা সি ছিল, মানে মোটামুটি অনেক গভীর ছিল। কক্সবাজারের মতো কিন্তু এরকম না যে পা দিতে পারবেন আপনারা। এখানে যারা সাঁতার কাটতে না পারবেন তারা কিন্তু সিরিয়াসলি এখানে ডুবে যাবেন। দেখুন কাঁকড়াটা কি সুন্দর ভেসে ভেসে চলছিল। এখানে বিভিন্ন মাছও দেখছিলাম একটু পর। এই দেখুন এটার কথাই বলছিলাম, এটা স্পিড বোট ছিল, প্রায় মোটামুটি অনেক বড় ছিল, ভিতরে ঘর সিস্টেম ছিল। এখানে হলো শ্রমিকদের নেওয়ার জন্য ওরা আসছিল, হয়তো বা ওই পারে যাবে বা অন্য কোথাও, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। দেখুন সমুদ্রের মাঝখানে ওরা কিভাবে একটা রাস্তা তৈরি করেছে, মানে ওই দূরে দেখতে পাচ্ছেন যে কালো ছোট ছোট র্যাক দেখা যাচ্ছে, ওইটা হলো ওরা মানে বালু বা
কিছুর মাধ্যমে দূর থেকে এটা ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে কিছু একটা এখানে আছে। ওই ফাঁকা দিয়ে হলো জাহাজগুলো এখানে ঢুকে। আর এই জায়গাটা ওরা ঘেরাও দিয়ে রেখেছে এই সমুদ্রে এই সাইডটাকে, যাতে ইজিলি মানুষ আসা যাওয়া করতে পারে, ওদের কাজকর্ম করতে পারে। আর হলো সমুদ্রের ওই পারটা একদম পুরো কিন্তু বঙ্গোপসাগরের সাথে মিলিত। আর ওই পাশটা যদি আপনারা তাকান সমুদ্রের সোজাসুজি, তাহলে কিন্তু ওইটা হলো চিটাগাং যে সমুদ্র বিচ আছে ওইখানে হলো সোজাসুজি এটা পড়ে। আর এদিক থেকে কিন্তু একটা রাস্তা আছে, বাসে করে যাওয়া যায়, আপনার ইজিলি চিটাগাং চলে যেতে পারবেন। এই দেখুন শিপটা কিন্তু এদিকেই চলে যাচ্ছে। আমরা এখন ওই আগের সাইড থেকে একটু সামনের দিকে এসেছি, একটা ইটের মতো ছিল এখানে দাঁড়িয়ে পা ভিজানোর জন্য। এখানে চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা পা ভিজাতে পারবেন। এই শিপটা হলো চলে এসেছে এখানে, এখানে এসে শ্রমিকদের এখানে নিবে। ওই পারে আমরা দেখতে পাচ্ছিলাম যে শ্রমিকরা দাঁড়িয়ে ছিল, ওদের জন্য ওয়েট করছিল, ওরা এখানে উঠবে। তাই কিছুক্ষণ থেকে আমরা ব্যাক করছিলাম। আর এই দেখুন আমি যে সমুদ্রে পা ভিজাচ্ছিলাম, আমার পায়ের মধ্যে কি পরিমাণ লবণ লেগেছিল আমি যখন এটা খেয়াল করলাম, তাই ভাবলাম যে আপনাদেরও এটা শেয়ার করে দেখুন কি পরিমাণ লবণ পায়ের মধ্যে লেগেছিল। এরপর আমরা বাসায় ব্যাক করে দুপুরে খাবার দাবার শেষ করে আমরা হলো রওনা দিব। এমন সময় শুরু হয়েছে জোরে বৃষ্টি। আর আমাদের এখন হলো মহেশখালী থেকে কক্সবাজারের বিচের দিকে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি হালকা হালকা গুড়ি গুড়ি পড়ছিল, এর মাঝখান দিয়ে আমাদের যেতে হয়েছে। আপনারা দেখতেই পেয়েছেন আগের ভিডিওতে আমরা হলো এই স্পিড বোট দিয়ে এসেছিলাম, কিন্তু এখন যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছে তাই স্পিড বোট নেই, আমাদের ট্রলার দিয়ে আসতে হয়েছিল। অনেক রিস্ক লেগেছিল আমার কাছে বিষয়টা, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু আমাদের আজকে হলো বাসের টিকিট কাটা ছিল তাই আমাদের যেতে হবে। আর আমরা এখন হলো এই মানে সাগরের যে মাঝখানে সাগর বলা যায় না, আপনার আগের ভিডিও দেখেছিলেন আমরা কিভাবে এসেছি, দুই পাশে হলো দ্বীপ ছিল আর মাঝখান দিয়ে আমরা এসেছি, কিন্তু ঢেউ প্রচন্ড পরিমাণ কিন্তু ছিল। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের জানাবেন, আর এই জায়গায় কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখন যাবো হলো শুটকি কিনতে। পরের ভিডিওতে কিন্তু এই রিলেটেড অনেক ভিডিও থাকবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।